হ্যালো। তো আজকে যেটা আমরা দেখব নতুন একটা টপিক, সেটা হচ্ছে ফ্রিকশন। তো জেনারেলি কি হয় যে যখন দুটো বডি বা দুটো সারফেস একে অপরের উপর থাকে এবং এরপর যদি কোনো একটা বডি বা সারফেসকে মুভ করানোর চেষ্টা করা হয়, তাহলে তাদের মুভমেন্টটাকে অবস্ট্রাক্ট করে তাদের কন্ট্যাক্ট সারফেসগুলো। ওকে, তো এইখানে যদি দেখি যে এটা সাপোজ আমাদের একটা সারফেস বা বডি ওয়ান, এটা বডি টু, ঠিক আছে। তো এই বডি ওয়ানটা বডি টু এর ওপর রাখা আছে, এরপরে বডি ওয়ানটাকে একটা ফোর্স P1 দিয়ে মুভ করানোর চেষ্টা করা হচ্ছে। এবার যখন এটা মুভ করবে, এই মুভ করার সময় এই বডির যে কন্ট্যাক্ট সারফেসটা, বডি টু এর কন্ট্যাক্ট সারফেসটা বডি ওয়ান এর মুভমেন্টকে অবস্ট্রাক্ট করবে বা বাধা দেবে। সিমিলারলি বডি ওয়ান এর কন্ট্যাক্ট সারফেসটা বডি টু কে বাধা দেবে, ঠিক আছে। এই যে একে অপরের ওপর বাধা সৃষ্টি করছে, এই বাধা সৃষ্টিটা হয় কিভাবে? তো এমনিতে আমরা জেনারেলি যদি দেখি, তাহলে এই দুটো সারফেসকে নর্মাল চোখে দেখলে এইখানে আমাদের কোনো রকমের ইরেগুলারিটিস বা রাফনেস দেখা যাবে না, কিন্তু এইটাকে যদি মাইক্রোস্কোপে দেখি, তাহলে এই যে কন্ট্যাক্ট সারফেস দুটো আছে, এই কন্ট্যাক্ট সারফেস দুটোতে এইরকম ইরেগুলারিটিস বা সাম রাফনেস দেখা যায়, ঠিক আছে। এই রাফনেসগুলোর জন্য যখন আমি এই বডিটাকে ফোর্স অ্যাপ্লাই করে মুভমেন্ট করার চেষ্টা করব, তখন এই রাফনেসগুলা এটাকে ইন্টারলক করে দেয়। এই রাফনেসগুলো একে অপরের সঙ্গে লকিং কন্ডিশনে এসে যায়। এর ফলে যখন এইটাকে আমরা ফোর্স অ্যাপ্লাই করে মুভ করার চেষ্টা করা হয়, সেই সময় এই সারফেসটা এর মুভমেন্টে বাধা সৃষ্টি করে। সিমিলারলি এইটার ক্ষেত্রেও একই হয়, সিমিলারলি বডি টু এর ক্ষেত্রেও একই কন্ডিশন আসে, ঠিক আছে। এই যে ফোর্সটা আমাদের মুভমেন্টকে অপোজ করছে, যে অপোজিং ফোর্সটা ক্রিয়েট হচ্ছে, এই অপোজিং ফোর্সটাকেই বলা হচ্ছে ফোর্স অফ ফ্রিকশন, বা সিম্পলি এটাকে বলা হয় ফ্রিকশন, ঠিক আছে। তো তাহলে কি, যে যখন একটা বডি অন্য একটা বডির ওপর মুভমেন্ট হয়, ডিউ টু surface roughness and irregularities, interlocking occurs between these contact surfaces. Okay, as a result, an opposing force acting on the bodies at contact surfaces. This opposing force is defined as force of friction or simply friction. Okay, so this is our friction. কিভাবে ফ্রিকশন কাজ করে বা ফ্রিকশন কি। এইবার আমরা জানি যে যতক্ষণ না এই বডি দুটোর মধ্যে রিলেটিভ মুভমেন্ট হচ্ছে বা রিলেটিভ মোশন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি এই বডি দুটো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, মানে হচ্ছে স্ট্যাটিক কন্ডিশনে আছে। তো এই অবস্থায় কি হয়, যে যখন আমি এই বডিটাকে একটা ফোর্স P1 অ্যাপ্লাই করে মুভ করার চেষ্টা করছি, তখন এর উল্টো দিকে আমাদের আরেকটা ফোর্স অ্যাক্ট হয়। এই কন্ট্যাক্ট সারফেসে বলতে পারি, কন্ট্যাক্ট সারফেসে আমাদের আরেকটা ফোর্স অ্যাক্ট হয়, সেইটাকে বলা হচ্ছে ফোর্স অফ ফ্রিকশন। এই যে ফোর্স অফ ফ্রিকশন বা ফ্রিকশন, এইটা আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে। কারণ কি, যে আমার এখন তো কোনো মুভমেন্ট হচ্ছে না, বডি ওয়ান বডি টু এর মধ্যে কোনো রকমের মুভমেন্ট হচ্ছে না। তো আমরা অ্যাট ইকুইলিব্রিয়াম কি বলতে পারি, এটাকে অ্যাট ইকুইলিব্রিয়াম আমরা বলতে পারি যে P1 = F1। ওকে, তো এইবার কি হচ্ছে, যে গ্র্যাজুয়ালি আমি ফোর্সটা বাড়াচ্ছি। তো সাপোজ এটা P1 এর জায়গায় হয়ে গেছে P2, এরপরে হয়ে যাচ্ছে P3 অ্যান্ড সো অন। তো যেমন যেমন আমার P1 P2 P3 বাড়বে, সেই রকমই আমার ফ্রিকশন ফোর্সও কিন্তু বেড়ে যাবে, কারণ এই দুটো ইকুইলিব্রিয়াম আছে, এখনো কোনো রকমের মুভমেন্ট হয়নি। তাহলে সিমিলারলি এটাও বেড়ে যাচ্ছে F2 F3। তো আমরা অ্যাট ইকুইলিব্রিয়াম কন্ডিশনে এখানে বলতে পারি P2 = F2, P3 = F3। এর মানে এখান থেকে আমি এই কনক্লুশনে আসতে পারি যে আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করছি,
বা যে ফোর্স ফ্রিকশন ক্রিয়েট হচ্ছে, এই ফ্রিকশনাল ফোর্সটা বা ফোর্স অফ ফ্রিকশন ডিপেন্ডস অন অ্যাপ্লাইড ফোর্স। যেমন যেমন অ্যাপ্লাইড ফোর্স বাড়াতে থাকবো, ফোর্স অফ ফ্রিকশনও বাড়তে থাকবে। ঠিক আছে, বাড়তে থাকবে। তো তার জন্য আমরা বলতে পারি যে আমাদের ফোর্স অফ ফ্রিকশন যেটা এফ, এইটা প্রপোর্শনাল টু অ্যাপ্লাইড ফোর্স পি। তো হোয়াট এভার মেবি F1 F2 P2 এটা আমাদের হবে। তো আমাদের এইটা হচ্ছে মেইন যেটা কনসেপ্ট। এইবার কি হচ্ছে যে আমি ফোর্সের ম্যাগনিটিউড বাড়াচ্ছি, অ্যাপ্লাইড ফোর্সের ম্যাগনিটিউড বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে এমন একটা সিচুয়েশন আসবে যে সিচুয়েশনে কি হবে যে আমাদের যে ফোর্স অফ ফ্রিকশন এর একটা লিমিট আছে, একটা সার্টেন লিমিট পর্যন্তই এ অবস্ট্রাক্ট করতে পারবে, বাধা দিতে পারবে। এবার অ্যাপ্লাইড ফোর্স যদি তার উপর ক্রস করে যায় তখন কিন্তু আর এ বাধা দিতে পারবে না, তখনই আমাদের এই সারফেসটা বা এই বডিটা মুভ করতে শুরু করবে। ঠিক আছে, যে ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্সটা থাকে যেটা পর্যন্ত আমাদের এই দুটোর মধ্যে মুভমেন্ট হয় না বা এই বডিটা ইনটেন্ড টু মুভ জাস্ট মুভমেন্ট হওয়ার সিচুয়েশনে এসছে, তখন সেই ফোর্সটাকে বলা হয় লিমিটিং ফ্রিকশন বা লিমিটিং ফোর্স অফ ফ্রিকশন। ঠিক আছে, তো এইরকম বাড়তে বাড়তে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে এফ limit is equal to some applied force, suppose ধরে নাও এটা আমাদের Pn। তো এই যে ফোর্স যেটা আছে এইটাই হচ্ছে, এই লিমিটিং ফোর্সটাই হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স, এইটাই হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স। তো এইটা হলো একটা কন্ডিশন। এইবার আমাদের এই যে ফ্রিকশন ফোর্স বা ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স, এই ফ্রিকশন ফোর্সটা আবার ডিপেন্ড করে নর্মাল রিঅ্যাকশনের উপর। এবার আমরা যদি দেখি এই যে আমাদের এই বডিটা আছে বডি 1, এই বডি 1 এর যদি ফ্রি বডি ডায়াগ্রাম আমরা ড্র করি তাহলে কি হয় যে আমার এই যে কন্ট্যাক্ট সারফেস আছে, এই কন্ট্যাক্ট সারফেসে আমাদের একটা নর্মাল রিঅ্যাকশন ফোর্স অ্যাক্ট হয় যেটাকে আমরা এন বলে থাকি। আর এই যে বডির যে ওয়েট সেটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট হয়। এইখানে আমার অ্যাপ্লাইড ফোর্স পি ইন দিস ডাইরেকশন অ্যাক্ট হচ্ছে, আর এইখানে যেটা হচ্ছে আমার ফ্রিকশন ফোর্স, যেহেতু বডি এদিকে মুভ করছে তার জন্য সবসময় আমাদের ফ্রিকশন ফোর্সটা অপোজিট টু দ্য মুভমেন্ট, মানে মুভমেন্টটাকে অপোজ করে, তার জন্য অপোজিট টু দ্য মুভমেন্ট অ্যাক্ট হয়। তো আমাদের যে ফোর্স অফ ফ্রিকশন সেটা হচ্ছে এই দিকে। ঠিক আছে, তো এখানে দেখা গেছে যে আমাদের যে ফোর্স অফ ফ্রিকশনটা হয়, এই ফোর্স অফ ফ্রিকশনটা কিন্তু এই নর্মাল রিঅ্যাকশনের উপর ডিপেন্ড করে, এবং এই ফোর্স অফ ফ্রিকশন অ্যান্ড নর্মাল রিঅ্যাকশন এই দুটোর যে রেশিও এটা সব সময় আমাদের কনস্ট্যান্ট থাকে। তার মানে কি আমাদের যে রেশিও যেটা বলছে এফ বাই এন, ফোর্স অফ ফ্রিকশন টু দ্য নর্মাল রিঅ্যাকশন, এই যে রেশিও, এই রেশিওটা সব সময় আমাদের কনস্ট্যান্ট থাকে। আর এই কনস্ট্যান্টটাকে বলা হয় যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, যেটাকে আমরা মিউ দ্বারা ডিফাইন করে থাকি। এইটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, যেটা আমরা মিউ দ্বারা ডিফাইন করে থাকি। এই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা ডিপেন্ড করে যে কতটা ইরেগুলারিটিজ আছে, তোমার সারফেসের রাফনেস কেমন আছে তার উপর ডিপেন্ড করে এই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ঠিক আছে, তো আমাদের ফ্রিকশন অফ ফোর্স যেটা বুঝতেই পারছি, তাহলে আমাদের এর জন্য আমার নর্মাল রিঅ্যাকশনের উপরও ডিপেন্ড করছে, কারণ এই দুটো অলওয়েজ আমাদের কনস্ট্যান্ট থাকে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফ্রিকশন কি, এবং ফ্রিকশন কার উপর ডিপেন্ড করে, কিভাবে ফ্রিকশন ফোর্সটা চেঞ্জ হয়। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইম্পর্টেন্স, ফ্রিকশনের ইম্পর্টেন্স কি, ইম্পর্টেন্স অফ ফ্রিকশন। এবার এই যে ইম্পর্টেন্স অফ ফ্রিকশন যেটা আছে, এই ইম্পর্টেন্স অফ ফ্রিকশনটা আমাদের আবার কোথাও ফ্রিকশনের প্রয়োজন আছে, কোথাও ফ্রিকশনের প্রয়োজন নেই। এটা এই নয় যে এখানে সবসময় মুভমেন্টকে অবস্ট্রাক্ট করে, মুভমেন্টকে বাধা দেয় বলে ফ্রিকশন আমাদের প্রয়োজনই নেই, কিন্তু ফ্রিকশন আমাদের
অনেক জায়গায় প্রয়োজন আছে, ঠিক আছে। তো কোথাও আমাদের ফ্রিকশন ডিজায়ারেবল আছে, কোথাও আমাদের ফ্রিকশন ডিজায়ারেবল আছে, ঠিক আছে। কোথায় কোথায় আমাদের ফ্রিকশনের প্রয়োজন আছে, যেরকম আমি বলি যে বেল্ট অ্যান্ড পুলি, বেল্ট অ্যান্ড পুলি আমরা জানি যে বেল্টের মাধ্যমে পাওয়ার ট্রান্সমিট হয়। এবার এই বেল্ট অ্যান্ড পুলির মধ্যে যদি ফ্রিকশন আমার না থাকে তাহলে কি হবে, আমার বেল্টটা পুলির উপরে স্লিপ করে যাবে, তার ফলে আমাদের পাওয়ারের লস হবে, ঠিক আছে। তারপরে সেকেন্ড আরেকটা যেটা হচ্ছে ব্রেকস। আমরা জানি যে বেসিক্যালি যদি সাইকেলের ব্রেক দেখি, যেন ওটা দেখা যায়, তো সাইকেলের ব্রেকে কি হয়, ব্রেক আর হুইলের মধ্যে যে ফ্রিকশন কাজ করে, সেই ফ্রিকশনের জন্যই আমাদের কিন্তু সাইকেলকে স্টপ করা যায়। সিমিলারলি ট্রেন বলো, বাস বলো, বাইকটা দেখবো, সেটা হচ্ছে আনডিজায়ারেবল ফ্রিকশন আমাদের কোথায় কোথায় প্রয়োজন নেই, ঠিক আছে। প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে শ্যাফট অ্যান্ড বিয়ারিং। যখন আমাদের শ্যাফট বিয়ারিং এর মধ্যে ঘোরে পাওয়ার ট্রান্সমিশনের জন্য, তখন শ্যাফট এবং বিয়ারিং এর মধ্যে যে ফ্রিকশন থাকে, সেই ফ্রিকশনের জন্য কি হয়, উইয়ার হয়, সেটা শ্যাফটেরও হয়, বিয়ারিং সারফেসের বা বিয়ারিং হাউজিং এ হয়, ঠিক আছে। এর ফলে আমাদের ফ্রিকশন এই সব জায়গায় প্রয়োজন নেই, আমাদের পাওয়ার লসও হয়, ঠিক আছে। তারপরে আমাদের যে পাওয়ার ট্রান্সমিট হয় গিয়ারে, গিয়ারের মাধ্যমে, তো গিয়ারের যে কন্ট্যাক্টে আছে, সেই কন্ট্যাক্ট সারফেসে আমাদের কি হয়, ফ্রিকশনের জন্য আমাদের পাওয়ার লস হয়, অ্যাজ ওয়েল এজ গিয়ার সারফেসের উইয়ার হয়, ঠিক আছে। তো এই সব জায়গাতে আমাদের ফ্রিকশন আনডিজায়ারেবল, ফ্রিকশনের প্রয়োজন নেই, ঠিক আছে। এরকম লটস অফ এক্সাম্পল আছে যেসব জায়গায় আমাদের ফ্রিকশন প্রয়োজন আছে এবং কিছু কিছু জায়গায় ফ্রিকশনের প্রয়োজন নেই, ওকে। তো অ্যাকর্ডিং টু দ্যাট আমাদের ফ্রিকশনকে ইউজ করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে অল অ্যাবাউট আওয়ার ফ্রিকশন।